এবিসি মেডিকেলের পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক কনসেপ্ট অন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বলতে আসলে কি বোঝায়? ব্লাড প্রেশার হলো যে আর্টারির গায়ে আমাদের ব্লাডের যে ধাক্কাটা, সেটাই হলো আমাদের ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক দুইভাবে প্রকাশ করি। তো ব্লাড প্রেশারের সিস্টোলিক মানের মধ্যে আছে হচ্ছে আমাদের 120 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক মানের মধ্যে আছে হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা তো আমরা জানি যে ভেন্ট্রিকল যখন সিস্টুল অবস্থায় থাকে, তার মানে কন্ট্রাক্টিং অবস্থায় থাকে, তখন যে প্রেশারটা পাওয়া যায় সেটা হলো সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশারটা হলো ভেন্ট্রিকলের ডায়াস্টোল অবস্থায় যে প্রেশারটা পাওয়া যায়। আচ্ছা, এটা আমি একটু বলে নিই যে এটা হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ, আর এটা ধরে নিল আমরা একটা মেজর ভেসেল, আর্চ অফ দ্য অ্যাওর্টা এবং তার পরবর্তী মেজর ভেসেলগুলো। আর এটা আমি ধরে নিলাম এই যে এগুলো হচ্ছে ক্যাপিলারি, অর্থাৎ যার পরে আমাদের ভেনাস সিস্টেমটা শুরু হবে। তাহলে যেটা বলতেছিলাম যে সিস্টোলিক ব্লাড প্রেশারের যদি আমরা একটু সংজ্ঞা বলি, তাহলে বলা যায় যে ম্যাক্সিমাম প্রেশার ইন দি গ্রেড ভেসেলস ডিউরিং সিস্টোল অফ দি ভেন্ট্রিকল। এবং যখন কি হয়, যখন হচ্ছে আমাদের এই অ্যাওর্টিক ভালভটা ওপেন থাকে, অর্থাৎ ভেন্ট্রিকলের কন্ট্রাক্টিং অবস্থায় অ্যাওর্টিক ভালভ ওপেন থাকার কারণে এই গ্রেড ভেসেলের গায়ে ব্লাডের যে ধাক্কাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, যার মানটা আমরা বলি 120 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা আমরা মান দিলাম যে 120 মিলিমিটার মার্কারি, সিস্টোলিক ব্লাড প্রেশারটা আসলে কার উপরে ডিপেন্ড করবে? আমরা তো এটা আমরা বুঝতে পারছি যে সিস্টোলিক প্রেশারের সময় এই যে আমাদের অ্যাওর্টিক ভালভটা আছে, এই অ্যাওর্টিক ভালভটা কি থাকে? ওপেন থাকে। অ্যাওর্টিক ভালভের পরে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু, আর্চ অফ দ্য অ্যাওর্টার পরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এগুলো চলে আসে। এই অ্যাওর্টিক ভালভটা যদি আমাদের ওপেন থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা কার উপরে ডিপেন্ড করতেছে? অবশ্যই ব্লাডের ভলিউমের উপরে। তার মানে হার্ট পাম্প করে যত বেশি ব্লাড এদিক দিয়ে পাস করবে, এই ওয়ালের গায়ে তত বেশি ব্লাডের ধাক্কা পড়বে, মানে প্রেশার বেশি পাবে এই ওয়ালটা, কারণ তখন তো এই ভালভটা ওপেন। তার মানে এই ভেন্ট্রিকলের সাথে এই যে আমাদের মেজর ভেসেল আছে সরাসরি কানেকশন হয়ে যায়, কারণ তখন ভালভটা কি থাকে? ওপেন থাকে। তার মানে আমরা বলতে পারি কি, যে যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, মানে ভেন্ট্রিকল পাম্প করে যদি বেশি ব্লাড পাস করে দেয়, তাহলে আমাদের এই গ্রেড ভেসেলের গায়ে প্রেশারটাও বেশি হবে, বেশি ব্লাডের কারণে। তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটাও আমাদের কী হয়ে যাবে? বেড়ে যাবে। নর্মাল কথায় বলতে পারি যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমাদের এই কার্ডিয়াক আউটপুটের উপরেই ডিপেন্ড করবে। এখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সংজ্ঞাটা একটু বলে নিই যে প্রেশার মেজার্ড ইন দি সিস্টেমিক artery when ventricle is relaxing and aortic valve is closed। তার মানে aortic valve closed অবস্থায় এই সিস্টেমিক আর্টারির গায়ে যে প্রেশারটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে কি হলো, এই ভেন্ট্রিকলের সাথে এই সিস্টেমিক ক্যাপিলারির তখন কিন্তু কোনো সম্পর্ক থাকে না, কারণ তখন এই ভালভটা ক্লোজড হয়ে যায়। ক্লোজড হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র এইখানে যে ব্লাডটা থাকে সেটা যে প্রেশারটা এই ওয়ালের গায়ে দিবে সেটাই হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে ভালভটা ক্লোজ হয় কখন? আমরা এটা তো জানি যে এখানে 120 মিলিমিটার মার্কারি অবস্থায় হার্টটা পাম্প করে ব্লাডটাকে বের করে দিছিল। তো যখন ব্লাডটা এখান থেকে বের হয়ে যাবে তখন তো এখানে প্রেশারটা ফল করবে। প্রেশারটা যখন ফল করে এই অ্যাওর্টার মধ্যে থাকা প্রেশারের তুলনায় কমে যাবে, তখন এই ভালভটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর ভালভটা বন্ধ হওয়ার পরে এখানে আমরা যে প্রেশারটা পাবো সেটাই আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন এই ভালভটা যদি বন্ধ থাকে তাহলে এখানকার ব্লাডের অবস্থাটা কি হবে? ব্লাড সবসময় সামনের দিকে ফ্লো হইতে চাইবে, অর্থাৎ আর্টারিয়াল সিস্টেম ক্রস করে
সে ভ্যানাস সিস্টেমে চলে গিয়ে আবার রাইট এট্রিয়ামে চলে যেতে চাবে। অর্থাৎ এই ওয়ালটা সবসময় ব্লাডটাকে চাপ দিয়ে দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা কার উপরে ডিপেন্ড করবে? সে তো আমাদের এই কার্ডিয়াক আউটপুটের উপরে আর ডিপেন্ড করবে না, কারণ এখন এখানে বাল্বটা বন্ধ। তাহলে তার ডিপেন্ড করার বিষয় কোন দিকে? সামনের দিকে, কারণ এদিক দিয়ে ব্লাড সামনে দিয়ে যাবে, ভেনাস সিস্টেম হয়ে আবার সার্কুলেশনে আসবে। এগুলো হচ্ছে আমাদের একদম সর্বশেষ অবস্থায় যে ব্লাড ক্যাপিলারিগুলো পাই সেগুলা, এবং তারপরে আমাদের ভেনাস সিস্টেমটা শুরু। আর আমরা ব্লাড প্রেশার মেজার করি হচ্ছে আর্টারিয়াল সিস্টেমে, কখনোই ভেনাস সিস্টেমে নয়। তাহলে এইখানে যে ব্লাড প্রেশারটা আছে সেটা কার উপরে ডিপেন্ড করবে? যদি আমাদের এই ক্যাপিলারিগুলো তো স্মুথ মাসেল দ্বারা তৈরি, যদি এই ক্যাপিলারিগুলো বেশি কনস্ট্রিক্ট অবস্থায় থাকে, তার মানে সংকুচিত অবস্থায় থাকে, তাহলে ব্লাডটা এখান থেকে সামনের দিকে যেতে বাধা বেশি পাবে এবং সে ওয়ালের গায়ে প্রেশারটাও বেশি দেবে। তার মানে ব্লাড প্রেশারটা এখানে আমরা বেশি পাবো। আর যদি এই ক্যাপিলারিগুলো ডায়ালেটেড প্রসারিত অবস্থায় থাকে, তাহলে সহজেই ব্লাড এদিক দিয়ে ক্রস করে ভেনাস সিস্টেমে চলে যাবে। তার মানে ব্লাড প্রেশারটা এখানে কম হবে। তার মানে আমরা বলতে পারি যে এই আর্টারিওলগুলার যে রেজিস্ট্যান্স বা বাধা, তার উপরেই আমাদের এই ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করবে, কার্ডিয়াক আউটপুটের উপরে নয়, কারণ তখন বাল্বটা বন্ধ। তার মানে আমরা বলতে পারি যে পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এর উপরে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? যে রেজিস্ট্যান্স অফার্ড বাই অল আর্টারিওলস। এই যে আর্টারিওলগুলো আছে, এই বডির সমস্ত আর্টারিওলগুলা যে রেজিস্ট্যান্স প্রদান করে ব্লাডটাকে আর্টারিয়াল সিস্টেম থেকে ভেনাস সিস্টেমের দিকে যাওয়ার জন্য, সেটাই হচ্ছে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা এতটুকু বুঝে ফেললাম যে ব্লাড প্রেশারটা সিস্টোলিক ডায়াস্টোলিক হয়। সিস্টোলিকটা ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুটের উপরে এবং ডায়াস্টোলিকটা ডিপেন্ড করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এর উপরে। যদি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের কোনো পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে এই রেজিস্ট্যান্সটার পরিবর্তন করতে হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের পরিবর্তন করতে হবে। যদি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারের কোনো পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ হার্ট প্রতিবার পাম্প করে যে ব্লাডটাকে বের করে দিচ্ছে, সেটার পরিবর্তন করতে হবে। আর যদি আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটারই পরিবর্তন করতে চাই, তাহলে কার্ডিয়াক আউটপুট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই দুইটাকেই আমাদের পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন আমরা মিন আর্টেরিয়াল প্রেশারে আসি। মিন আর্টেরিয়াল প্রেশার বলতে কি বোঝায়? যে সিস্টোল এবং ডায়াস্টোলের গড়। যদি গড় হয় তাহলে অবশ্যই সেটা ডায়াস্টোল বা 80 থেকে বেশি হবে এবং সিস্টোল 120 থেকে কম হবে, দুটার মাঝামাঝি হবে। মিন আর্টেরিয়াল প্রেশার বের করার সূত্র আছে, আমি সূত্রের দিকে যাব না, বেসিকটা একটু বলবো শুধু। যে মিন আর্টেরিয়াল প্রেশারের মধ্যে সিস্টোলে তো আমরা জানি 120 প্রেশার থাকে, ডায়াস্টোলে তো আমরা জানি যে 80 প্রেশার থাকে। তাহলে সিস্টোলেও 80 কমন, ডায়াস্টোলেও কিন্তু 80 কমন। আমরা যে 80, 40, 120, এটা এতটুকু হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেশার এবং এতটুকু হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। 80 তো কমন। তাহলে 80-র বাহিরে যে প্রেশারটা আছে সেটাকে আমরা পুরা কার্ডিয়াক সাইকেলের মধ্যে দিয়ে দিব, আমরা মিন প্রেশারটা পেয়ে যাব। তাহলে বাড়তি প্রেশার কতটুকু? 40। সিস্টোলের টাইম কত? 0.3 সেকেন্ড। টোটাল টাইম কত? 0.8 সেকেন্ড। তাহলে 0.8কে আমরা 0.9-এর কাছাকাছি নিই, তাহলে টোটাল সিস্টোলের সময়টা 0.3 সেকেন্ড, টোটাল সময়টা 0.9 সেকেন্ড। তার মানে 3 ভাগের 1 ভাগ সময় আমাদের কে নিচ্ছে? সিস্টোল নিচ্ছে। টোটাল কার্ডিয়াক সাইকেলটা কেন 3টা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে 3টা ভাগের মধ্যে আলাদা 40 প্রেশারটাকে আমরা যদি দিয়ে দিই ভাগ ভাগ করে, সেটাই আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার। তাহলে 40কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 13 পয়েন্ট সামথিং। তার মানে এই 80 প্রেশারের সাথে অতিরিক্ত 30 প্রেশারটা যোগ হলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার, যেটার মানটা আমরা ধরে নিচ্ছি কত? 93 বা 98 অনেকেই বলে, এতটুকু। তাহলে এটা হচ্ছে আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার। এরপর আরেকটা টপিক, সেটা হচ্ছে মিন সিস্টেমিক প্রেশারটা কি? মিন আর্টেরিয়াল প্রেশার তো আমরা জানি সিস্টোলিক ডায়াস্টোলিকের গড়, যেটা আমাদের কোথায় থাকে? আর্টেরিয়াল সিস্টেমে, ভেনাস সিস্টেমে নয়। আর মিন সিস্টোলিক প্রেশারটা কি?
মিন সিস্টোলিক প্রেশার হচ্ছে ভেনাস সিস্টেম, ক্যাপিলারি সিস্টেম, আর্টারি সিস্টেম সবটার গড়। তার মানে সেটা কি হবে, অবশ্যই মিন আর্টারিয়াল প্রেশার থেকে কম হবে, কারণ এখানে ভেনাস সিস্টেমটা জড়িত আছে। আর মিন আর্টারিয়াল প্রেশার এর কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে পাম্প করে করে টিস্যুতে নিয়ে যাওয়া। আর মিন সিস্টোলিক প্রেশারের কাজ হচ্ছে যে ভেনাস রিটার্নটাকে ঠিক রাখা, তার মানে টিস্যু থেকে ব্লাডটাকে আমাদের রাইট এট্রিয়ামে নিয়ে আসা। তাহলে সেখানে তো প্রেশার কমই হবে, কারণ আমাদের বেশি প্রেশারে কাজ করে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, সেটা তো আমরা জানি। এরপরে আমরা একটা ফ্লো চার্টে আসি, যে আগে যে কথাগুলো বলছি সেগুলোরই একটা মোটামুটি একটা সারমর্ম বলতে পারি। যে ব্লাড প্রেশার কার কার উপরে ডিপেন্ড করে, কার্ডিয়াক আউটপুট এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে, যেটা আমরা একটু আগে অনেক ডিটেলস কথা বলে আসছি। এখন কার্ডিয়াক আউটপুট এটা আবার দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট। স্ট্রোক ভলিউমটা কি, যে প্রতিবার হার্ট বিট করার ফলে যে ব্লাডটা বের হয়ে আসে সেটাই আমাদের স্ট্রোক ভলিউম, এবং হার্ট রেটের উপরে। আচ্ছা, আবার এই স্ট্রোক ভলিউমটা সেটা আবার তিনটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রিলোড, কন্ট্রাক্টিলিটি, আফটারলোড। প্রিলোডটা কি, যে ডায়াস্টোল এর পরে আমাদের ভেন্ট্রিকলের মধ্যে যে ব্লাডটা থেকে যায় সেটাই হচ্ছে প্রিলোড, অর্থাৎ যে ব্লাডটার উপরে আমাদের এখন সিস্টোলটা শুরু হবে সেটাই হচ্ছে আমাদের প্রিলোড। তাহলে প্রিলোডটা আবার কার উপরে ডিপেন্ড করবে, যত বেশি ব্লাড আসবে সেটার উপরে ডিপেন্ড করবে। যত বেশি ব্লাড আসবে মানে কি, ভেনাস রিটার্ন যত বেশি হবে, অর্থাৎ হার্টের মধ্যে যত বেশি ব্লাড এসে পৌঁছাইতে পারবে ভেনাস রিটার্ন, সেটাই আমরা জানি। তাহলে প্রিলোডটা ডিপেন্ড করে ভেনাস রিটার্নের উপরে। যত বেশি হার্টে ব্লাড আসবে প্রিলোডটা তত বেশি হবে, আর তত বেশি ব্লাডকে পাম্প করে বের করে দিতে পারবে। আবার এই ভেনাস রিটার্নটা কার উপরে ডিপেন্ড করে, ভেনাস রিটার্ন, তার মানে কিন্তু আর্টারিয়াল সিস্টেমের উপরে এটা না, এটা হচ্ছে ভেনাস সিস্টেমের উপরে। এটার ডিপেন্ডেন্সি কার কার উপরে, ভেনোমোটর টোনের উপরে, ব্লাড ভলিউমের উপরে, ফিলিং টাইমের উপরে। ভেনোমোটর টোন বলতে কি বোঝায়, ভেনোমোটর টোন হচ্ছে ভেইনের মোটর ফাংশন। ভেইনের মোটর ফাংশনটা কি, আমরা জানি যে ভেইনের তো একটা ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে আবার কিছু মাসল আছে যাদেরকে বলা হয় স্মুথ মাসল। এই স্মুথ মাসলগুলা কি পরিমাণে কন্ট্রাকশন করতে পারে বা রিল্যাক্সে আসতে পারে সেটাই হচ্ছে আমাদের ভেনোমোটর টোন। যদি ভেনোমোটর টোনটা বেশি হয় তাহলে কি হবে, বেশি বেশি ব্লাডকে সে কন্ট্রাকশন করে করে রাইট এট্রিয়ামের দিকে নিয়ে যাবে, তার মানে ভেনাস রিটার্নটা বেশি হবে, আলটিমেটলি প্রিলোডটাও বেশি হবে। প্রিলোড বেশি হলে স্ট্রোক ভলিউম বেশি হবে, আর স্ট্রোক ভলিউম বেশি হলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে, এবং ব্লাড প্রেশারটাও বেশি হবে। কোন ব্লাড প্রেশারটা বেশি হবে, কার্ডিয়াক আউটপুটের উপরে যেহেতু এটা আসছে, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি হবে। আর আলটিমেটলি যদি ভেনোমোটর টোন কমে যায় তাহলে উল্টা ঘটনাটা ঘটবে। আবার এই ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, ভেনাস রিটার্ন বেশি হবে, প্রিলুড বেশি হবে, স্ট্রোক ভলিউম বেশি হবে, কার্ডিয়াক আউটপুট বেশি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি হবে। এখন ফিলিং টাইমটা কি, বা ডায়াস্টোলিক ইন্টারভাল। ডায়াস্টোলিক ইন্টারভাল হচ্ছে ডায়াস্টোলিকের যে সময়টা, তার মানে 0.5 সেকেন্ড। এখন এইটার উপরে আবার ভেনাস রিটার্নটা কীভাবে ডিপেন্ড করে, কারণ হচ্ছে যে আমাদের হার্ট যদি খুব বেশি দ্রুত পাম্প করে দেয়, ব্লাড আসলো পাম্প করে ছেড়ে দিল, ব্লাড আসলো পাম্প করে ছেড়ে দিল, তার মানে ভেন্ট্রিকলটাকে সময় দেওয়া হচ্ছে না ফিল হওয়ার জন্য, অর্থাৎ ডায়াস্টল হওয়ার যে সময়টা সেটা আর 0.5 থাকতেছে না যে কোনো কারণে। যদি 0.5 না থাকে, 0.4 হয়ে যায়, 0.3 হয়ে যায়, তাহলে কম সময়ে অবশ্যই কম ব্লাডই ভেন্ট্রিকলে আসতে পারবে। তার মানে কি, কম ব্লাড যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রোক ভলিউমটা আলটিমেটলি কী হয়ে যাবে, কমে যাবে, কার্ডিয়াক আউটপুট তো কমে যাবে, এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটাও কমে যাবে। এরপরে আমরা যে প্রিলুড নিয়ে বলছিলাম, স্ট্রোক ভলিউমটার ডিপেন্ডেন্সির উপর একটা ছিল প্রিলুড, আর একটা হলো কন্ট্রাক্টিলিটি। হার্ট মাসল যত বেশি কন্ট্রাক্ট করবে তত বেশি ব্লাড আমাদের সার্কুলেশনে আসবে, অর্থাৎ স্ট্রোক ভলিউমটা তত বেশি হবে, কার্ডিয়াক আউটপুটটাও তত বেশি হবে, ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। এবং আরেকটা ডিপেন্ডেন্সি হচ্ছে স্ট্রোক ভলিউমের আফটার লোডের উপরে। আফটার লোডটা কি, সংজ্ঞা আকারে যদি আমি একটু বলে দিই, রেজিস্ট্যান্স
against which heart try to pump the blood, অর্থাৎ হার্ট ব্লাডটাকে পাম্প করে দেওয়ার জন্য যে বাধাটা পায়, মানে হার্ট চাচ্ছে যে ব্লাডটাকে আমি বের করে দিব, বের করে আমি সার্কুলেশনে নিয়ে যাব, কিন্তু সার্কুলেশনের মধ্যে কোনো জায়গায় আর্টারিগুলো কনস্ট্রিক্ট হয়ে আছে। ধরুন যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হলো, আর্চোদে অটায় আসলো, ডিসেন্ডিং থোরাসিক অটায় আসলো, ক্যাপিলারিতে গেল এবং তারপরে ভেইনে গেল। এবং এই ক্যাপিলারিগুলো কোনো কারণে কনস্ট্রিকশন হয়ে আছে। যদি কনস্ট্রিকশন হয়ে থাকে তাহলে ব্লাড তো আর সহজে ভেনাস সিস্টেমে যেতে পারছে না। তাহলে কী হবে, যে এই আর্টারিওলগুলা কনস্ট্রিক্ট থাকার কারণে পিছনের দিকে একটা প্রেশার জেনারেট হতে থাকবে, কারণ ব্লাডটা এখন জমা আছে এখানে, ব্লাডটা সহজে যেতে পারছে না। তাহলে যদি ক্যাপিলারিগুলো কনস্ট্রিক্ট থাকে তাহলে প্রথমে আমরা ধরতে পারি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টায় প্রেশার বেড়ে যাবে, আর্চও দেওয়াটায় প্রেশার বেড়ে যাবে। আলটিমেটলি আমাদের লেফট ভেন্ট্রিকল ব্লাডটাকে যখন পাম্প করতে চাইবে তখন সে বেশি বাধা পাবে, কারণ আগে থেকেই ওই আর্চও দেওয়াটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টায় ব্লাড জমে বাধা পড়ে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আফটারলোড, রেজিস্ট্যান্স এগেনস্ট হুইচ হার্ট ট্রাই টু পাম্প দ্য ব্লাড। আর এই রেজিস্ট্যান্সটা আসলে আসে থেকে পেরিফেরাল রেজিস্ট্যান্স থেকে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেটা আমি আগেই বলে আসছি। এরপরে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে যে ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা তো আমরা জেনেই ফেলছি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি। আর্টারিওলগুলা যে রেজিস্ট্যান্স দেয় টোটাল বডিতে, হোল বডিতে আর্টারিওলগুলা যে রেজিস্ট্যান্স দেয় সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। যদি এই আর্টারিওলগুলো ডায়ালেট হয় তাহলে ব্লাড সহজেই চলে যেতে পারবে, এবং এই জায়গায় ব্লাডের এই ওয়ালের গায়ে প্রেশারটাও দিবে কম, কারণ ব্লাড সহজে চলে গেলে তো আর ওয়ালের গায়ে এত প্রেশার পড়তেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ডায়াস্টোলিক প্রেশারটা কমে যাবে। আবার যদি এই আর্টারিওলগুলো আমাদের কনস্ট্রিক্ট থাকে তাহলে ব্লাড সহজে পাম্প হতে পারবে না, এই জায়গায় জমা থাকবে। আবার এদিকেও তো ডায়াস্টোলের সময় আমরা জানি ভাল্বটা বন্ধ থাকে, অর্টিক ভাল্বটা, তাহলে এই ওয়ালের গায়ে ধাক্কাটাও বেশি হবে বা প্রেশারটাও বেশি হবে, আলটিমেটলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এইগুলার রেজিস্ট্যান্স। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মূলত কি তৈরি করে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে তৈরি করে বা মেনটেন করে। কার্ডিয়াক আউটপুট মূলত সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে মেনটেন করে। ধন্যবাদ সবাইকে।